কাঁদতে আমার মা মারা গেল। আমার বিশ্বাসের মন্দির অবিশ্বাসের ভূমিকম্পে ছড়িয়ে ছিটিয়ে এই মাটিতে ছড়িয়ে পড়ল। আজ আমি পরাজিত। কুনাল, অবিশ্বাসের ভূতে তোকেও তাড়া করেছে রে সঞ্জু। তুই না একদিন বলেছিলি আমি সাহিত্যিক হব? এই অস্বাস্থ্যকর সমাজের ব্যবস্থা আমার সব স্বপ্ন মুছে দিয়েছে। না, আমি তো কত স্বপ্ন দেখেছিলাম। আমি দেখিনি স্বপ্ন, দেখেছিলাম। আমরা সকলে স্বপ্ন দেখেছিলাম এবং এখনো আমরা স্বপ্ন দেখে যাব। তোরা আমার কাছে আয়। আমরা চার বন্ধু পাশাপাশি বসে আবার নতুন দিনের স্বপ্ন দেখে যাব। অবিশ্বাসকে হটিয়ে আমরা বিশ্বাসকে প্রতিষ্ঠা করব। জাগ্রত যৌবন পথে ঘাটে গ্রামে গঞ্জে মহানগরীর বুকে বসে দাঁড়িয়ে একত্রিত হয়ে প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে এরা জীবনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। কিন্তু লোভী সমাজ, স্বার্থপর সমাজ, দুর্নীতিপরায়ণ সমাজ এদের বিশ্বাসের বুকে প্রচন্ড লাথি মারে। না, আদর্শ একটা করে নিজেকে নিঃশ্বাস করে ফেলতে চায় না। তোদের সঙ্গে আমার অনেক পার্থক্য। আমি আমার দাদার কাছে আত্মসমর্পণ করে আমি আমার জীবনকে চুটিয়ে ভোগ করব। উপেক্ষা করছিস পরেশ? কেন? তোর হাসিকে কেড়ে নিয়েছি বলে বেশ করেছি। তোর পাশে হাসিকে মানাতো সঞ্জয়, কিন্তু মিঠুকে আমার পাশে নিশ্চয়ই মানাবে। নন্দন, তাই তুই শালা ইচ্ছে করে মিঠুকে চাকরি করতে পাঠিয়েছিস। নিজের পাটা তো গেছে, তাই বোনের পাটা তো তুই পকে ডুবাতে চাস। অথচ আজও আমাকে বিশ্বাসের গ্যাস দিচ্ছে। তাই তোর মতো প্রচন্ড তাড়নায় শেষ পর্যন্ত এরা দুর্নীতিগ্রস্ত সমাজের শিকার হয়ে পড়ে। লোভ, লালসা, কামনা এদের বিচ্ছিন্ন করে দেয়। পরেশ একা বসে থাকে। সঞ্জয়, নন্দন, কুণাল আজ পরেশের কাছ থেকে অনেক দূরে। ওদের একজনের সঙ্গে আর একজনের প্রচন্ড দূরত্ব। পরেশ ভাবে সঞ্জয়, নন্দন, কুণাল এরা সৃষ্টি করবে হাজারো সঞ্জয়, অসংখ্য নন্দন, অজস্র কুণাল। দুর্নীতি পরায়ণ সমাজ ওদের লুপে নেবে, ওদের স্বপ্নে বৃদ্ধি পাবে। চোরাকারবারি কালোবাজারিদের হাত আরো মজবুত হয়ে উঠবে। ওরা মানুষকে ঠকাবে, ওরা সরকারকে প্রবঞ্চনা করবে। সাগরের বর্ণ পরিচয় মিথ্যা হয়ে যাবে। রামমোহন, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা গল্পে পরিণত হবে। অনেক মানুষ অনেকবার চরিত্র হারাবে। পরেশের চোখে তাই ভয়, কণ্ঠে নিরাশার সুর। তবু সে শেষবারের মতো চিৎকার করে বলে, তোরা কি ভুলে গেলি? তোরা কি ভুলে গেলি জীবন বোধের বেদ মন্ত্র, সেই বর্ণ পরিচয়? তোরা কি নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেললি? সত্যি সত্যি খারাপ হয়ে যাবে। সব লোকে যেতে হবে।
তাড়াতাড়ি এসো বর্দা, মৃত্যু সত্য বিশ্বাস মারা গেছে। সমাজের বিশুদ্ধীকরণ হয়েছে, নেই নিষ্ঠা সুনীতি, আজারে কারোর আত্ম হবে না, আজারে কারোর আত্ম হবে না। আমি সর্বোচ্চ মূল্যের বিনিময়ে মিস্টার মিত্রের ফার্মের চাকরিটাই গ্রহণ করলাম। এমনকি মাথা পর্যন্ত বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করলাম। হাত তোমার কর্মশক্তি বিক্রি হবে, পা তোমার চলৎ শক্তি বিক্রি হবে, বিক্রি হবে কান, কারণ কান মানুষের শ্রবণ শক্তি। মাথার খদ্দের অভাব নেই, কারণ ব্রেনের মার্কেট ভালো। সব বিক্রি হবে, শুধু বিক্রি হবে না হৃদয়, কারণ হৃদয় কেনার খদ্দের নেই। দুর্নীতির বড় বাজারে ওজন যন্ত্রের পাষাণ ভাঙতে ভাঙতে হৃদয়টুকু শেষ হয়ে যায়। দিনগুলি মোর সোনার খাঁচা রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি, সব যে হয়ে গেল শেষ হয়ে যায় হৃদয়হীনদের সঙ্গে লড়াই করতে করতে। একটা চিঠি মনে হচ্ছে। সুচরিতা সু, তোমাকে প্রথম দিন দেখেই আমি মুগ্ধ হয়েছি, অর্থাৎ ভালোবেসেছি। অন্যায় করেছি কি? ইতি সুবীর বসু। নাম দেবারে তবু বুঝে নিতে হয়। মৌসুম বাবু। ভদ্রলোককে আপনি চেনেন না? যেদিন চিনবো সেদিন চাকরি ছেড়ে আমি চলে যাব। আমার সঙ্গে যাবেন? কোথায়? আমাদের অফিসে। মানে? আরে আমাদের বিরাট বিজনেস। সুবীর বসু তো চুনোপুটি, ইচ্ছা করলে আমি আপনার মাইনে ডেকে ডাবল করে দেব। ইচ্ছা করবেন কেন? তোমাকে মানে তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। মনসুন! তোমার কথাই হচ্ছিল যে ঋণকে আমি কত ভালোবাসি। সে কথা নতুন করে বলবার কি আছে? প্রভুর দয়ায় তুমি আমাকে আর আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না, এ কথা তো সবাই জানে। সবই প্রভুর ইচ্ছা। আপনারা সংসার করবেন তো? নিশ্চয়ই, এই বিশাল পৃথিবী আমাদের সংসার।
পাহাড়, নদী, ঝড়, ঝর্ণা সবকিছু হবে আমাদের ছেলে মেয়ে। দাদা আসছে। আসতাম না, মিস মিঠুর সঙ্গে একটা জরুরি কথা আছে, তাই বলতে এলাম। ঠিক আছে দাদা, তোমরা কথা বলো, আমরা চললাম। চলো চলো বর্ষি। টাকার সঙ্গে একটা চিঠি পাওনি? পেয়েছি। অনেক চিন্তা করেই চিঠিটা আমি লিখেছিলাম মিঠু। ভেবেছিলাম তুমি স্বাগত জানিয়ে মিষ্টি জবাব দেবে। জবাব চান স্যার? শিওর, মিষ্টি জবাব। আই মিন সুইট অ্যান্সার। চিঠিটা ধরুন। কিন্তু চিঠির জবাব? এই চিঠিটাই আমি ফেরত দিলাম। কনগ্রাচুলেশন মিস মিঠু, কনগ্রাচুলেশন। তোমাকে আমি ধন্যবাদ জানাই। স্যার তোমাকে আমি পরীক্ষা করে দেখছিলাম, সত্যি তুমি মিষ্টি না পেতো। স্যার এই শোনো, শুধু আমার রোলটা কিন্তু ভালো করে মুখস্থ করো। হ্যাঁ, থিয়েটারের দিন আমাদের এগিয়ে আসছে, মুখস্থ করো কিন্তু। করবো স্যার, নিশ্চয়ই করবো। কি জানো, আজকাল ভালো চরিত্রবতী মেয়ে খুব একটা পাওয়াই যায় না। তাই দৃঢ় চরিত্রের ছেলে মেয়েদের আমি প্রচন্ড শ্রদ্ধা করি। বাইতে ভাই, আগামী মাস থেকে তোমার বেতনটা আমি আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। জীবনে কারো ধন্যবাদ গ্রহণ করেনি। মায়া মমতা মারিয়ে আমি ছুটে চলেছি আমার লক্ষ্যস্থানের দিকে। টাকা চাই, টাকা, অনেক অজস্র অফুরন্ত টাকা। তাই যাকে তুমি ওই ধন্যবাদ দয়া বলে গেলে, সেটা দয়া নয় মিস মিঠু, সেটা তোমাকে একটা রাত আমার কাছে রেখে ওই আদরওয়ালার কাছে পাঠিয়ে দেবো। তার আগে তোমার লাভার সেই নন্দনকে আমার চাই। গৌতম, বলো কি খবর? স্যার, ওই শালা নন্দনটাকে একেবারে শেষ করে দিতে হবে। কুণাল তার বন্ধু, কুণালকে দি নন্দনকে অপারেশন করো। আমার মার্কেটটা দখল করেছে নন্দনকে দিয়ে, তাই এনিহাও নন্দনকে ফেলতে। আসুন ভাই, আসুন। কাকে খুঁজছেন ভাই? আগে গৌতম বাবুকে। আগে আমরা? আমার বন্ধু স্যার। কি, তাহলে তো আপনারা আমারও বন্ধু। আসুন ভাই, আসুন, বসুন বসুন। বলুন কি খাবেন? আজ নয় স্যার, আজ নয়, অন্য একদিন খাওয়া যাবে এখন। কেন? আজ আমাদের একটা কাজ আছে। কাজ করুন ভাই, কাজ করুন, মন প্রাণ দিয়ে কাজ করুন। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, কর্মযজ্ঞে জীবনকে আহুতি দাও। হ্যাঁ, আর আমি বলি, কর্ম না করলে ধর্মজ্ঞান আসে না। হ্যাঁ, কর্মই মানব জীবনের পরম ধর্ম। আর সেই কর্মপথে যে বাধার সৃষ্টি করবে, সে যত বড় বন্ধুই হোক, তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। আর চাণক্য বলেছেন, আত্মরক্ষার্থে পৃথিবী বাঁচায়। তার মানে ভুল করব। কেন ভাই? যে শালা আমাদের কাজে বাধা দিচ্ছে, পরের বাচ্চা আমার একদিন বন্ধু ছিল। কিছু মনে করবেন না স্যার, আপনার সামনে একটা অশ্লীল কথা বলে ফেলেন। স্যার, স্যার আপনি জ্ঞানী গুণী মহাপুরুষ। আসি স্যার, নমস্কার স্যার, নমস্কার। গৌতম, আজকের কেসটা কত টাকা? প্রায় 80,000 টাকা। কেসটা সাকসেসফুল হলে দুজনকে 2000 টাকা করে বকশিশ। ওকে স্যার। স্যার, ওই নারী কল্যাণ সমিতির টাকাগুলো আর পল্লী মঙ্গল সমিতির টাকাগুলো কিন্তু আমরা 50-50 ভাগ করে নেব। মানে বলছিলাম কি স্যার, ওই যেই মেয়েটা নতুন এসেছে আমাদের নারী কল্যাণ সমিতিতে, তার কল্যাণের ব্যবস্থা তো স্যার আপনিই করবেন, আপনিই করবেন স্যার। নো, ওরা আমার আগুলের নো।
একটু বেড়ে গেছে। আর লোক বেড়ে গেলে কি করতে হয়? হাসি বন্ধ করো, হাসি থামাও। হাসবার কোনো দরকার নেই, হাসি কাঁদছে। তার দেহ থেকে শাড়ি খুলে নিয়ে এ যুগের লেটেস্ট ডিজাইনের পোশাক পরিয়ে দিয়েছি। সঞ্জয়, ওয়েট ওয়েট দাদা, উইদিন এ মিনিট দেখবে হাসি কাঁদতে কাঁদতে আসছে। দেখতে এত নাইস লাগছে না, যৌবন যেন ছাড়া একেবারে ওভারফ্লো করছে। মায়েরই দাদা, ওয়াইফটা না ওয়াইনের চেয়েও বেশি নেশা ধরিয়ে দিয়েছে। নেশা তোর খুব বেশি হয়ে গেছে ভাই। তাহলে এক কাজ করো দাদা, তুমি হাসিকে সঙ্গে নিয়ে পার্টিতে চলে যাও। পার্টিতে চলে যাও। হ্যাঁ, আমি বরঞ্চ ঘুমোতে যাই, তুমি ভাদ্রবধূকে সঙ্গে নিয়ে রাত জেগে এসো। সরি 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 সরি, ভাদ্রবধূ আর ভাদ্রবধূ মনে নেই, একেবারে কাঞ্চন, আই মিন বসন্ত বধূ হয়ে গেছে। বলিস না রে ভাই, বলিস না, ওই ধরনের কথা একদম বলিস না। তাছাড়া ওই ধরনের কথা শুনতে আমার একদম ভালো লাগে না রে ভাই, একদম ভালো লাগে না। বউটাকে যা গান শিখিয়েছি না, তার সঙ্গে নাচ, ওই শালা প্রথম দিকটা একেবারে ভুল হয়ে গেছে। ওই আদর্শ একটা ধরে এক ফোঁটাও রস পায়নি। সারা শিশিয়া মানে চণ্ডীচরণ রায় বর্ণ পরিচয়ের কথা বলে বলে ব্রেনটাকে একেবারে মার্ডার করে দিয়েছে। সারা ধাপ্পাবাদ, সারা ননসেন্স, বিনে পয়সায় বন পার করে মুখে বড় বড় বাত। তুমি দেখে নিও দাদা, ও শালার কান ধরে যা শালা শুয়োরের বাচ্চা দাদা কোন ফাঁকে কেটে পড়েছে। রোগো এ রোগো, মালিয়ায় না, আর তোমাকে মদ খেতে আমি দেব না। তাহলে এক কাজ করো, তুমি মদের বোতল হয়ে যাও, আর আমি তোমাকে এক চুমুকে তোমাদের খাবার করে দিই। তোমাদের ফ্যাশনের মার্কেটে আমার শিক্ষা স্বাস্থ্য রুচির যেমন করে অপচয় করে আমি বুঝতে পারিনি সঞ্জয়, আমি বুঝতে পারিনি। আরে কথায় কথায় এমন প্যান প্যান কেন করো বলো তো? কাঁদবো না। না কাঁদবে না। ছোট সাহেব, হ্যাঁ মদ এনেছিস? হ্যাঁ ছোট সাহেব, দে দে দে, তাড়াতাড়ি ভিতরে চলে যা। একটা কথা বলবো ছোট সাহেব। জ্ঞান দিবি তো, জ্ঞানের কথা বলবি তো। আজ সবাই সবাইকে জ্ঞান দিচ্ছে, তুইও দে। কি মদ খাবো না? খান ছোট সাহেব, এমন খাওয়া খান রঘু যেন আর জীবনে মদ না খেতে হয়। ছোট সাহেব, জীবনে মদ না খেতে হয়। এরা বোকা, এরা বোকা, তাই কথায় কথায় জ্ঞান দিয়া প্র্যাকটিস করেনি। শোনো শোনো শোনো, আমি তোমাদের পায়ে পড়ি, মদ খেও না, দয়া করে মদ খেও না। আমি তোমাদের পায়ে পড়ি, মদ আর খেও না, খেও না। আরে আমি মদ খাবো না, তবে তোমাকে খাওয়াবো। আমি তোমাকে মদ খাওয়ালাম হাসি। তাতে কি হয়েছে? মদই তো। মন্দ কি? বেশ তো মধুর মধুর ছায়া ছায়া চুকি এই পৃথিবীটাকে না আমার জন্য কেমন মায়া মায়া মনে হচ্ছে। दो घोट मुझे भी पिला दे शराबी, होता है क्या? दो घोट मुझे भी पिला दे शराबी, होता है क्या? बल मार के
কি দেখছো? আমার শীতের সিঁদুর এখনো মোছা হয়নি। আমার কপালে কপালে শীতের সিঁদুরের টিপটা এখনো এখনো জল 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 করছে। খোলা হয়নি। খুলে দাও। স্ত্রীর গায়ে হাত দেবে, তাকে অপমান করবে কেন ভাই? বলুন তো সুবীর বাবু, এই আজকালকার যুগে এইরকম পুরুষের কোনো দাম আছে? যেমন দাম নেই শাড়ি, কাঁথা, সিঁদুরে। আমাদের সোসাইটির লোকেরা মনে করে ওগুলো অনলি বদারেশন। অলরাইট, আমি নোংরামি ছাড়া আর কিছুই নয়। অলরাইট, ওই অনলি বদারেশন নোংরামির চিহ্নগুলোকে আমি খুলে কংসমরে দুর্যোধন হয়ে জন্মেছে। দুর্যোধনের ভাই দুঃশাসন, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। এইবার 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 তুমি অস্ত্র উন্মোচন করো ভগবান শ্রীকৃষ্ণ। এবার তাহলে তুমিও কিন্তু মরবে। আমি ভীষ্ম, আমার প্রতিজ্ঞার মৃত্যু নেই। সুবীর বাবু, সুবীর বাবু একবার এদিকে আসুন, 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 এদিকে আসুন। বলছিলাম কি, আজকালকার যুগে এই বাবারা অচল। এই বাবাটাকে পারলে আপনি চেঞ্জ করে নিন। শাড়ি পরে তুই আর কথা বলিস না রেন্টিন। মনে রাখিস, হাসির একটা সোশ্যাল প্রেস্টিজ আছে। বলিস না বাবা, বলিস না, বলিস না, বলিস না। শুনতে পেলে পৃথিবীর সব বাবাগুলো লজ্জা পাবে, লজ্জা। না 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 না, তোমার সোলজাররা আর আমাকে ধরতে পারবে না। আমি এক ছুটে পালিয়ে যাব 78 বছর পিছনে। সেখানে গিয়ে আমি স্বাধীনতা সংগ্রামীদের ডেকে ডেকে বলবো, তোমরা আমাকে আরো রক্ত দাও, আরো রক্ত। আমি তোমাদের আরো স্বাধীনতা দেব, আরো স্বাধীনতা। যা হয় বৃদ্ধ পাগলাটাকে ধরে নিয়ে তোর নকরি থাকবে না, শুয়োরের বাচ্চা। আমি চাই नौकरी আমি আর করব বনারসে আজই আমি নৌকরি ছাড়িয়ে দেশ মে চলিয়ে যাব যাবার সময় দেখা করে যাবি, তোকে আমি সার্চ করব। দেখা তো আর হবে না সাহেব, সারো চুচো যা করার আপনি এখনই করিয়ে নিন। এই নিন আপনার পয়সা কেনা গামছা, आओ এই নিন আপনার তকমা, आओ এই নিন আমার পায়ে। সেলাম সাহেব, সেলাম। বেঈমান! সব শুয়োরের বাচ্চাগুলো একটা বেঈমান। যাই, আমার তো আবার পার্টিতে যাওয়ার সময় হলো। চলো আমরাও যাই কোথায়? আমাদের পার্টিতে। না, স্টেজ যাবে বলে শাড়ি পরলে। শাড়ি পরে তুমি নারী হয়ে গেলাম। রিন্টিন
তোমার মিঠুকে প্রেম নিবেদন করা, বাবাকে দাদার চাবুক মারা, বনোয়ারির চাকরি ছেড়ে চলে যাওয়া, সব কিছুই আমাকে বদলে দিয়েছে। তার মানে তুমি অনেক নরক পেরিয়ে স্বর্গের সন্ধান পেলাম পরশু। এই পিতা স্বর্গ মন্দির ছেড়ে আমি আর কোথাও যাব না পরশু, আমি আর কোথাও যাব না। আরে যাও যাও যাও, তোমার মতন কত মেয়ে না আমার এই পায়ের তলায় লুটিয়ে পড়বে। তুমি কি মনে করছো আমি সত্যিকারের হিপি? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি? না, মিথ্যে, সব মিথ্যে। আর সত্যি শুধু তোমার সঙ্গে একটু হিপির অভিনয় করে, একটু প্রেম প্রেম খেলে ওই শালা জমির মধ্যে গোপন পথগুলো একেবারে চুপি তুমি চুপি চুপি জেনে নেওয়ার চেষ্টা করলে কি হবে চণ্ডী বাবু? আমারও নাম গৌতম খের। মোটামুটি বুঝতে পারি, কিন্তু আমি ঠিক বুঝে নিয়েছি যে বাড়িতে কেউ একজন এসেছে। এ বাড়িতে থেকে আর বাঁচা যাবে না গৌতম, বিশ্বাস করো। ওই গোবিন্দ মার্কা স্বামী আর গোলাম মার্কা ভাসুর হাসিটা বিদেয় হয়েছে তবু রক্ষে। হাসি কিন্তু অনেক বদলে গেছে লতা, সেই হাসি আর নেই। ওয়েস্টার্ন দেশে তাকে যা মানায়। ও আমাকে মানায় না বুঝি? এই গৌতম, আমাদের ম্যারেজ রেজিস্ট্রির পর আমি কিন্তু আর শাড়ি পরবো না, ওসব আমার ভালো লাগে না। আরে বাবা, ওসব পড়তে দিলে কবে তো পড়বে। সত্যি 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 সত্যি। এই বলো না গো, কবে আমাদের রেজিস্ট্রি হবে? কবে কালীর বিরুদ্ধে ডিভোর্স স্যুট করব? বলো না। না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই সেদিন দেখে এলাম ক্ষমা আমাদের জন্য চা করে নিয়ে এলো। মেয়েটা যে আজ সকলের মায়া কাটিয়ে চলে গেল দাদা। চুপ কর বোন, কেঁদে কেঁদে কি করবি বল? কাঁদলে কাঁদলে কি সে ফিরে আসবে? চুপ কর চোখের জল মোর। আমি যে খবর কথা কিছুতেই ভুলতে পারছি না দাদা। ভুলতে কি আমিও পারছি রে পাগলি। কি হয়েছে গৌতম? আমার ছোট্ট বোন বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। সেই টানা টানা চুল, মেঘের মতো চুল, কি মধুর করে সেই দিদি বলে ডাকতো। দাদা, তোমার মনে আছে সেইবার ভাইফোঁটায় তোমাকে কি দামি সুর দিয়েছিল? আর আমাকেও তোমাকে বলেছিল, দিদি তোমার জন্য আমার মন কেমন করে, দিদি তোমার জন্য আমার মন কেমন করে। চুপ কর বোন, অমন করে কাঁদলে তোর শরীরটাও যে অসুস্থ হয়ে পড়বে। চলি রায়মশাই, লতাকে কি একটু সান্ত্বনা দিয়ে আসি। লতা রে, বোনের শোকে যে ভাই এমনি করে কাঁদে, একটু আগে সে হাসছিল কি করে? তাছাড়া ভাই বলছে মৃত বোনের নাম সীমা, বোন বলছে ক্ষমা। ব্যাপারটা কি? ভাই হয়ে বোনকে এইভাবে জড়িয়ে ধরা? না না, আমি তো ব্যাপারটা একবারে ভালো বুঝছি না। কালী আসুক তাকে বলবো চোখে কম দেখলেও আমি স্পষ্ট দেখেছি। সন্দেহ আমার আগেই হয়েছিল, কিছুদিন আগে দেখলাম। কোথায় দেখলেন মাস্টার মশাই? কখন দেখলেন? পরে আগে হ্যাঁ,
আজ 3 দিন হলো সে বাড়ি আসেনি। আমি জ্বরে পড়েছিলাম, মিঠুর অফিস, তাই তার কোনো সন্ধান নিতে পারিনি। কিন্তু কিন্তু আজ আর থাকতে পারলাম না মাস্টারমশাই। ভাবলাম আপনাদের বাড়িতে তো প্রায়ই আসে, তাই আপনি হয়তো তার কোনো সন্ধান দিতে পারেন। তুমি কার কথা বলছো পরেশ? আগে নীলেশ। নীলেশকে তো আমি অনেক দিন দেখিনি পরেশ। দেখেননি মাস্টারমশাই? না। আপনাদের বাড়িতেও আসেনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কালই আসুক, তাকে বলবো। বলবেন বলবেন মাস্টারমশাই, বলবেন নীলেশ আজ 3 দিন হলো বাড়ি আসেনি। যদি তার কোনো সন্ধান পাই তাহলে তাকে যেন বাড়ি যেতে পারবে। মুখ দিয়ে রক্ত উঠছে মাস্টারমশাই। আমার চোখা হয়েছে। তুমি কি করলে দয়াময়? দয়াময় ভগবান তো ঠিকই করেছেন মাস্টারমশাই। বেঁচে থেকে এই পঙ্গু জীবন আর কত দিন বয়ে বেড়াবো? তাই তো দয়াময় ভগবান দয়া করে আমাকে মৃত্যুর ঠিকানা পাঠিয়ে দিয়েছে। আমি ভাবতে পারছি না পরেশ, ভাবতে না পারা অনেক অনেক ঘটনাই তো ঘটে মাস্টারমশাই। আমার সেরা ছাত্র ছিলে তোমরা দুজন। মাস্টারমশাই, তুমি আর বিনয়, বিনয় আর চিঠি দেয় না, ভুলে গেছে। একমাত্র ভরসা ছিল তোমার ওপর। মাস্টারমশাই, সেই তুমিও তাহলে কি বর্ণ পরিচয়ের সব বর্ণই মিথ্যা? না না মাস্টারমশাই, না। বর্ণ পরিচয়ের প্রত্যেকটি বর্ণই সত্য। মিথ্যে মিথ্যে শুধু আমরা। নইলে কোথায় কোথায় হারিয়ে গেল নন্দন, কুণাল, সঞ্জয়ের মতো ছেলেরা? নীলেশ, যে নীলেশ আমাকে একদিন দাদা বলতে অজ্ঞান হতো, সেই নীলেশ পর্যন্ত অকারণে বলে এই যে গুরুকে জ্ঞান দেয়া হচ্ছে। হ্যাঁ, আর আমি মাইনি বাড়ি গিয়ে দেখি কেউ কোথাও নেই। কে গুরুকে জ্ঞান দেয়া হচ্ছে? নীলেশ, তুই মদ খেয়েছিস? কোন শালা বলে আমি মদ খেয়েছি? মাইনি 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 ঢম মারার জায়গা পেলি না। এই এই চল চল বাড়ি চল, কথা আছে, অনেক কথা। না, তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। দাদা, খবরদার তোর ওই নোংরা মুখে তুই আমাকে দাদা বলে ডাকবি না। বেরিয়ে যা জানোয়ার, বেরিয়ে যা। যা শালা, মুখ দিয়ে রক্ত উঠছে। টিভি শালার ডাক্তার তো আবার অনেক পয়সা নেবে। নেক যত টাকা লাগে আমি খরচ করবো। চল চল বাড়ি চল। না দাদা, তোর সঙ্গে যাব না। না না, উঠবে, বিষ নেই আরে কুলপনা চক্র। ডাকবেন না মাস্টার মশাই, ও জাহান্নামে গেছে, ও আর ফিরবে না। আপনার শেখানো বর্ণ পরিচয় আমি ভুলিনি মাস্টার মশাই। আমি দিলে চলে যাবো। তবু জীবনে কখনো কোনো মিথ্যার কাছে মাথা মত করবো না। জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেব না। সঞ্জয়, নন্দন, কুণাল, হাসি, নীলেশ, সবাই আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাক, তবু আলোচ্যুত হয়ে একটা দিনও আমি বেঁচে থাকতে চাই না। একটা দিনও আমি বেঁচে পরেশ, শোনো, তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে। পরেশ চলে গেছে। চলে গেল? ওর টিভি হয়েছে, মুখ দিয়ে রক্ত উঠছে। আমি জানতাম না। তুমি তো অনেক কিছুই জানো না মূর্খ। কেন?
গৌতম বৌমার কে হয় তুমি জানো? কেন জানবো না? গৌতম বাবু তো লতার মাস্টার তো দাদা। কখনো না দাদা। সন্দেহ আমার আগেই হয়েছিল, শুধু সাহস করে বলতে পারিনি। কিন্তু আজ আজ যা দেখলাম, যা বুঝলাম, তাতে করে আমার হারটা কোথায় গেল? হার? হ্যাঁ, আমি না ওই ঘরে বসে বই পড়ছিলাম, এমন সময় দাদা এসে খবর মৃত্যু সংবাদ দিল। তারপর হারটা, হ্যাঁ মনে পড়েছে, হারটা খুলে আমি টেবিলের উপরেই রেখেছিলাম। হারটা আমাকে দিন বড়দা। তার মানে হারটা আপনি নিয়েছেন। নেকা সাজবেন না, বুঝলেন? একদম নেকা সাজবেন না। আপনি ছাড়া হারটা আর কেউ নেয়নি। দাদা, হারটা ফেরত নিয়ে এসো। চুপ, একদম সাধু সাজার চেষ্টা করবে না। তুমি যে কত বড় সাধু তা আমি হাড়ে হাড়ে বুঝে নিয়েছি। কি বলছিস তুই? ঠিকই বলছি। হারটা হজম করার নামে, লতার নামে একটা আষাঢ়ে গল্প ফেদে আমার মাথাটা বিগড়ে দেওয়ার চেষ্টা করো। কালি এখনো ভালো চাও তো সত্যি কথাটা স্বীকার করো, নইলে নইলে বল বল, থামলি কেন? তো যা বলবি তা তো আগে বললেই পারতিস। বোঝা হয়ে আমিও অনেক দিন থেকেই তোদের ঘাড়ে চেপে বসে আছি। আজ মিথ্যে চুরির অপবাদ দিয়ে অপমান না করলেই হতো না। কি মিথ্যে চুরির অপবাদ? হারটা আপনি নেননি, আমার হার চুরি যায়নি। ভগবান জানে, ভগবান জানে, আর তুমি কিছু জানো না, তাই না? না, মিথ্যে কথা বলবেন না। জীবনে আমি মিথ্যে কথা বলিনি। জীবনটাই তোমার মিথ্যে। হাসতে তোমার লজ্জা করছে না? হারটা নিয়ে পরেশকে দিয়ে চালান করে দিয়েছো হাসি খেলে, সেটা তুমি জানো না পুরো ভাব। কি চুরি করে আমার চোখ রাঙানো হচ্ছে? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। কি তোর ছোট লোক জানোয়ার, বেরিয়ে যান। কখনো এই বাড়িতে ঢুকবেন না। এই বাড়িতে ঢুকলে পাতে আপনার ছাই দেব, ছাই। তুই কি দিবি রে কালি? গলা ধাক্কা। কিন্তু এত বড় একটা চোরকে শুধু গলা ধাক্কা দিলে ঠিক শাস্তি দেয়া হবে না রে ভাই। তার চেয়ে তোর পায়ের ওই চপ্পলটা খুলে এই পাকা চোরের মুখে ফটাফট করে বসিয়ে দিয়ে বুঝিয়ে দে। জীবনটাকেই যে চুরি করেছে সেই পাকা চোরের এই হলো শাস্তি, এই হলো শাস্তি, এই হলো আমার এত স্বাদের হাটটা হারিয়ে গেল, তুমি কিছু ব্যবস্থা করতে পারলে না। কি ব্যবস্থা করব বলো? কেন তুমি দাদাকে বলতে পারলে না আর কখনো এই বাড়িতে আসবে না? তুমি তো বললে। আমি তো বললাম, কিন্তু তুমি তো বলতে পারলে। এসব বলা বলে কিছু নেই মিস্টার শ্রীমতী লতা রানী। এই যে আমাদের পাওনা গন্ডা, তোমাদের সমস্ত কিছু তাড়াতাড়ি মিটিয়ে দিতেই হবে, বুঝলেন? বনের টাকা, যৌতুক সামগ্রীর টাকা আজই মিটিয়ে দিতে হবে। আজই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। কেন? বোঝা উচিত তো কিছু নেই ছোট বাবু। ঠাকুর জামাই, আবার ঠাকুর জামাই? থামো ম্যাডাম, থামো। সোহাগ করে আর ঠাকুর জামাই বলে ডাকতে হবে না। ছি 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 করো না, ছি ছি করো না। তোমাদের মতো বস্তির মানুষের ছি ছি ধার আমরা ধারি না। এই যে লতা রানী, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাওনা গন্ডা মিটিয়ে দাও। হ্যাঁ, এই যে তোমার জন্য না, তোমার জন্য দেখো লজেন্স নিয়ে এসেছি। হ্যাঁ না, খাও। বাপের জন্মে তো এইসব জিনিস কখনো খাওনি, তাই খাও আর টাকা পয়সা মিটিয়ে দাও। চিবোতে চিবোতে টাকা গুলো, আমি তো তখন একটা সিগারেট খেলি। সঞ্জয়, একেবারে জানোয়ার হয়ে গেছে। আমার ওয়াইফকে তুমি জানোয়ার বললে? সঞ্জয়, টাকা না দিলে আর অনেক কিছু শুনতে হবে। টাকা নেই। টাকা নেই মানে? অত টাকা কোথায় পাবো? বাড়ি বিক্রি করবে।
চমকে উঠলে কেন? হ্যাঁ, চমকে উঠলে কেন? এই শোনো শোনো শোনো, এই বাড়িতে আমারও একটা সমান অধিকার আছে, তাই তোমাদের আজ আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপর যদি না আসবো সেদিন কিন্তু খালি হাতে ফিরে যাব না। পাওনা ঘটার সমস্ত টাকা আমরা গুনে গুনে নিয়ে যাবো। আমার গাড়ি বের কর রাস্তায়। সঞ্জয়, কথাগুলো মনে থাকবে তো? হ্যাঁ, এই যে ম্যাডাম, কথাগুলো হাজবেন্ডকে মনে করিয়ে দেবেন, মনে রাখবেন। আমি সুবীর বোসের ভাই সঞ্জয় বোস। সুবীর বোস যেমন দিনকে রাত করতে পারে, সেরকম আমিও পারি হাসিকে। আমি কি দেখলাম জানো? আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, ফুটপাতে রাত কাটাচ্ছি। হ্যাঁ, হাতটা তো আমার আগে চুরি হয়ে গেল। আর চুরি যায়নি তো? আর মনে হাতটা তুমি মানে শোবার ঘরের টেবিলের উপরে রেখেছিলে। হাতটা সত্যি বলছো? সত্যি। কি সত্যি? দাদার কথা। তার মানে এই গৌতম বাবু তোমার কে হয়? কেন? মাস্টার তো দাদা। মিথ্যে কথা, সত্যি করে বলো, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? দেখবেন দেখবেন এই লতার সাথে আমার কিসের সম্পর্ক। এবার বলো তো লতা, আমি তোমার কে হই? প্রিয়তম লতা! আমি তোমাকে ছেড়ে এই পুরনো প্রেমিকের হাত ধরে নতুন করে ঘর বাঁধতে চললাম, আর সমস্ত টাকা পয়সা গয়না গাটি সব আমি নিয়ে যাচ্ছি। এই যে শোনো, ছোট্ট মোট্ট ঝামেলা করতে যেও না, খুব শীঘ্রই তুমি ডিভোর্সের নোটিশ পেয়ে যাবে। চলো ডার্লিং। 40-এর ভালো থাকবেন, নমস্কার। আমি কি মানুষ না জানোয়ার? আমি বেঁচে আছি না মরে গেছি? আমি কিছু জানি না। আমি একটা জানোয়ার। ওয়ারেন হেস্টিংস কত কিংসফোর্ড কত কংস, রাবণ, রাজা, দুর্যোধন সব কে আপনি? তুমি আমায় চিনতে পারছো না? আমি সূর্য। ওরা ওই অমঙ্গলের নক্ষত্রগুলো একজোট হয়ে আমাকে অন্যায়ের আকাশ থেকে তাড়িয়ে দিয়েছে। ওই তো একদল রাহু সত্য সুনীতিকে গ্রাস করে দুর্নীতির রথে চড়ে আমাকে গ্রাস করতে আসে। কিন্তু ওরা তো জানে না, আমি মহর্ষি বাল্মীকি। ওরা বুঝতে পারেনি, আমি মহামতি বেদব্যাস। জানো মা, জানো, আমি না লুকিয়ে ওই রামায়ণ মহাভারত সব রচনা করে ফেলেছি।
আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে না মা, তুমি বুঝতে পারবে না, কারণ তুমি যে ৭৮ বছর পরে জন্মেছো। তোমরা যে জন্ম থেকেই শুধু বিষ খাচ্ছ, বিষ। তোমাদের দেহে অন্যায়ের রক্ত বইছে, তোমাদের দেহে আত্মসুখের পোকা কিলবিল কিলবিল কিলবিল। সব স্বার্থপর, সব স্বার্থপর। সবাই সুনীতিকে পায়ে তোলে, ওই দুর্নীতি রথে চড়ে সবাই এগিয়ে যেতে চলেছে। কিন্তু না, আমি কালই তাদের সাথে দেখা করব, যারা আমার এই দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে, যারা মায়ের ভালোবাসা রাখতে গিয়ে মাকে কাঁদে হারিয়ে গেছে। मेरे वतन के लोगों, जरा आँखों भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जरा आँखों भर लो जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। भूलो न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद किए हैं जरा याद करो कुर्बानी, जरा याद करो कुर्बानी। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय আচ্ছা পাগল তো রাস্তা থেকে একবারে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। না এসে আর পারলাম না মিঠু। কি মৌসুম বাবু? আবার বাবু কেন ডার্লিং, শুধু মৌসুম। কি বলছেন আপনি? আরে সেদিন যে কথা বলতে পারলাম না, বলতে বলতে ঋণ চলে এলো। তুমি বিশ্বাস করো মিঠু, আমি তোমাকে না পেলে। বেরিয়ে যান বলছি। যাচ্ছি। আর তাহলে আসবো না? লজ্জা থাকলে আসবেন না। লজ্জা? ওই জিনিসটা আমার একটু নেই। আচ্ছা আজ তাহলে আসি, আর একদিন আসবো, সেদিন সঙ্গে করে আর বেশি করে কিছু টাকা নিয়ে আসবো। আসলে বুঝলেন তো, ওই টাকাগুলো খরচা না করতে পারলে না কালো হয়ে যাবে, আবার কালো টাকা বেশি জমে গেলে পুলিশে ধরবে। অতএব আমি অনেক টাকা নিয়ে অনেকবার আসবো তোমার কাছে। এরা কি মনে করেছে টাকা দিয়ে সবকিছু কেনা যায়? হ্যাঁ যায়। একি তুমি টাকা দিয়ে যুগের সব কিছু কেনা যায় না? যায় না। নিশ্চয়ই যায়। টাকা দিয়ে কেনা না গেলে সেদিন তুমি আমাকে ঘৃণা করেছিলে কেন? কেন বলেছিলে কাপুরুষ? টাকা ছিল না বলেই তো আজ আমি চাকরি করছি, টাকা জমেছি। নিশ্চয়ই আজ আর আমাকে ঘৃণা করবে না, বিয়ে করতে আপত্তি করবে না। কি বলছো তুমি? বাজার দর, প্রেমের বাজার দর বলছি, ভালোবাসার খুচরো দর সম্পর্কে ফাইনাল করতে এসেছি। বলো
কবে বিয়ের দিনটা পাকা করব? দাদার মুখ থেকে রক্ত উঠছে আর ছোটটা তো বাউন্ডেলে হয়ে গেছে, তাই ঠিক এই মুহূর্তে বিয়ের কথা আমি ভাবতে পারছি না। বাজে কথা বলবে না তুমি, বিয়ে তোমাকে করতেই হবে। তোমার ধারণা মিথ্যে প্রমাণ জন্যই আমি অসাধ্য সাধন করেছি। তাছাড়া তোমাকে আমি সত্যি করে ভালোবাসি, সত্যি করেই কাছে পেতে চাই। তোমার মতো সমাজ বিরোধীর মুখে ও কথা আমি শুনতে চাই না। হ্যাঁ, তুমি সমাজ বিরোধী, ওয়াগান ব্রেকার, তুমি সভ্য সমাজের শত্রু। তোমরা খুব ভদ্র, তাই না? তোমার ছোটদা নীলেশ, ওই আদর্শ চরিত্র পরেশের ছোট ভাই নীলেশ, যে ওয়াগান ব্রেক করে পুলিশের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে, সে খবরটা বুঝি রাখো না? আরে শালা, এই ওয়াগান বেকারের বোন এই ওয়াগান বেকারের ঘরে যাবে না তো কি জজ ব্যারিস্টারের ঘরে যাবে? তুই কথাগুলো নিশ্চয় শুনেছিস? শুনেছি রে, কিন্তু বিশ্বাস করতে পারিনি। নীলেশ কি সত্যি সত্যি ওয়াগান ব্রেকার? না না, এই ওয়াগান বেকার নয়, একেবারে মার্চেন্ট অফিসার। শোন পরেশ, মিঠুকে আমি ভালোবাসি আর মিঠুকে আমি বিয়ে করতে চাই। না না, মিঠুকে আমি কলা হিসেবে খুন করবো, তবু তোর মতো একটা দেশদ্রোহী সমাজ বিরোধী রাতে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। আরে বস, তোর আয়ু তো একেবারে শেষ হয়ে এসেছে রে পরেশ। এই মিঠুর সঙ্গে আমার বিয়েটাও তুই দেখে যেতে পারবি না। আরে যাচ্ছি, তবে আর 2 দিন আসবো। একদিন বিয়ের দিনটা পাক্কা করতে, আর অন্যদিন বর সেজে তোমাকে বিয়ে করতে। ভগবান ভগবান, মাত্র একটা দিনের মতো আমাকে সুস্থ করে দাও। আমি ওই নন্দনের চুলের মুঠি ধরে। তুমি শান্ত হও দাদা, যে যা বলে বলুক, কারণ কথা তুমি কান দিও না। তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে। সুস্থ হতে যত টাকা লাগে, হ্যাঁ যত টাকা লাগে আমি দেবো। ছোটটা কত টাকা এনেছি। টাকাগুলো দেখেও বড় শান্তি রে ভাই। সত্যি তুই আজ একটা কাজের মতো কাজ করেছিস। তবে সেদিন তুমি বলেছিলে, সেদিনের কথা তুই বাদ দে রে ভাই। সেদিন আর আজকের মধ্যে যে অনেক পার্থক্য রে ভাই, অনেক। কোথায় চললে? ডাক্তার দত্তকে একটা ফোন করে আসি। তুই ততক্ষণে টাকাগুলো মিলিয়ে দেখ, যা যা পাওয়ার কথা ছিল সেগুলো তুই ঠিকঠাক পেয়েছিস কিনা? দাদার সঙ্গতি হয়েছে। এই মিঠু, কথা বলছিস না যে? ভাবছি। আরে কি ভাবছিস? ওইসব ভেবে কোনো লাভ নেই। তুই এই নন্দনকে জবাব দিয়ে দিস, কারণ 2-1 দিনের মধ্যে সোহেল বাচ্চা নন্দনের লাশ পড়ে যাবে। খুব কেটে গেছে। তারা আমাদের সাথে বেইমানি, এই মিত্রি গ্রুপের নাম করেছে বলে নিজেকে বড় মস্তান মনে করেছে। আরে দেবো শালাকে। শালা তাক করে বসেছিলাম, এই ফলে একটু নুন তার দোকানে চা খেতে ঢুকেছি, অমনি শালাবো। বল এবার আসলি খবরটা দিয়ে দে। শালার কলজায় ছুরিটা ঢুকিয়ে দিয়ে কি হলো রে মিঠু? দাদা যে এখনো এলো না। না 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 না, বেশিক্ষণ আর আমাকে এখানে থাকা চলবে না। বেশিক্ষণ যাতে থাকতে না হয় আমি সেই ব্যবস্থাটাই করেছি রে ভাই। তার মানে এক পাও নড়বে না। সেপাই শয়তানটাকে গ্রেফতার করো। তুই
তুই আমাকে পুলিশে ধরিয়ে দিলি? একটা কথা বললে গুলি করে মারবো। সেপাই ওনাকে নিয়ে গিয়ে গাড়িতে তোলো। যদি কোনোদিন আমি ফিরে আসতে পারি, তোকে আমি দেখে নেব। হ্যাঁ, তোকে আমি দেখে নেব। ততদিন কি আর তোর এই অভাগা দাদা বেঁচে থাকবে রে ভাই? আর কি দলটাকে কতদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না। একজন যখন ধরা পড়েছে তখন সব গিট খুলে যাবেন, কি বলেন পরেশ বাবু? কত টাকা মশাই? আচ্ছা, দেশের কি সর্বনাশ হচ্ছিল বলুন তো? আচ্ছা, ভাগ্যিস ফোনে রাখলেন, তাই বঙ্গাল সমেত শয়তানটা ধরা পড়লো। আচ্ছা, ছোকরা ভয় পেয়ে আপনার বাড়ি ঢুকে পড়েছিল বোধহয়? না স্যার। তবে ওটা এখানে এলো কোন সাহসে? এটাই যে ওই হতভাগাটার বাড়ি স্যার। আমি যে ওর নিজের দাদা, আর ও যে আমার ভাই। ভাই, একটা কথা বলো পরেশ বাবু। বেশ, বলুন। আপনি আমাকে আবার নতুন করে শিখিয়ে দিলেন কি? জীবনের বর্ণ পরিচয়। লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েট, একটু ওয়েট। আর কিছুক্ষণের মধ্যেই নাটক শুরু হবে। হ্যাঁ, যোধাবাইয়ের নাম ভূমিকায় কুমারী মিঠু আর সম্রাট আকবর সাজবেন সুবীর বোস। কোন চরিত্রে অভিনয় করছে সঞ্জয়? বর্তমানে আমি মৃত সৈনিক। বড়দা তোমাকে কি রুমে ডাকছে? বলে দিও, মৃত সৈনিক চলতে পারে না। না না না, কখনোই পারে না। না, কি বলো শাহজাদা? হাসি। কি হচ্ছে বৌদি? স্টপ প্লিজ। রিটিন, তুমি দেখছি ডেঞ্জারাস বিতু হয়ে গেছো। বৌদি শোনো, এই শারীরিক সীমা ছাড়িও না। বারে, সীমা না ছাড়ালে জীবনটাকে ভোগ করব কি করে? আমি টোটালি আমার জীবনটাকে নতুন করে ভোগ করতে চাই। আরে বাবা, লজ্জা করলে এই জীবনের ভোগটা একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে। তুমি জানো রিন্টিন, আমি ওম্যান, আই মিন মেয়ে। আমার অপোজিট সেক্স পুরুষ, অনেক পুরুষ আমার সঙ্গে প্রেম করবে, আর আমি এক একটা পুরুষের সঙ্গে প্রেম করব। আজকে সেদিনের কথাগুলো আমাকে বলে তুমি আমাকে অপমান করছো বৌদি। কিন্তু সেদিনের আমি তো আর আজকের আমি এক নই। রিন্টিন একেবারে চেঞ্জ হয়ে গেছে, একেবারে শাহজাদি থেকে বান্দিতে। সঞ্জয়, রিন্টিনের এইসব ন্যাকামি না আমি একদম টলারেট করতে পারি না। হ্যাঁ বলো বৌদি, বলো, আজকে যত খুশি বলে আমাকে তুমি আঘাতের পর আঘাত করো। এইরকম আঘাত যদি আর কেউ আগে করতো, তাহলে আজকে তোমার এই অপমানগুলো বুঝে সহ্য করতে হতো না বৌদি। নয়, বলো রিনা। বিনা বেজে উঠেছে অনুশোচনার। তোমাকে আমি শেষ কথা বলে যাচ্ছি মৌসুম, সীমা তোমার জীবনে শেষ সীমা হয়, শেষ সীমা হয়। চললাম। কোথায়? ওই সীমার কাছে। কেন? ওকে আজকে আমি তাড়াবো। ওকে তাড়িয়ে সীমাকে জীবন সঙ্গিনী করবো। এই মৌসুম মিত্রদের খেয়াল খুশি কোনো সীমা থাকে না। নাটক কখন শুরু হবে? কখন হবে হবে মানে ওই বসে আছে বেটা, এক নম্বরের চোর। এই বল বেটা, বল কি চুরি করতে এসেছিলি? বল শালা বোবা হয়ে গেলি নাকি? বল বলছি, বল কি চুরি করতে এসেছিলি? বল শালা। অপমান, লাঞ্ছনা,
লিখছি বলেই আজ আমার ছাত্র হয়ে নতুন করে বর্ণ পরিচয় তুমি জ্ঞান দেবে না, তুমি একদম জ্ঞান দেবে না। তোমার জ্ঞানের ভুল এখানে কেউ শুনবে না। ওই বাল্মীকি থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত অনেক জ্ঞান তুমি দিয়েছো। কেন এসেছো এখানে? টাকা এনেছো। টাকা কোথায়? টাকা তুমি কেন এসেছো? আমার সঙ্গে দেখা করতে? তুমি তুমি তোমার সঙ্গে আমার জীবনকে জড়িয়ে আমাকে তুমি অনেক অপমান করেছো। শোনো শোনো দাদা, একটা কথা আজ আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি, আমাকে তুমি কথায় ঘোরাতে পারবে না। এদের বাড়ি বউ করে আমাকে 14 পুরুষ উদ্ধার করে দিয়েছে। তাই এরপর যদি কোনোদিন পাওনা ঘন্টা নিয়ে এই বাড়িতে তুমি আসো, তাহলে আমি তোমাকে ভাববো তুমি রাস্তার একটা নির্লজ্জ উলঙ্গ কুকুর। আসবে ওকে আমি আবার মাস্টার মশাই, আমার সারা জীবনের শিক্ষা দু পায়ে মারিয়ে অশিক্ষার ছুরি বসিয়ে দেব সমাজের অঙ্গ প্রত্যঙ্গ। বর্ণ পরিচয়ের প্রত্যেকটি উপদেশে মুছে দিয়ে সমাজের সামনে তুলে ধরবো পরিচয়হীন। আমি চুরি করব, আমি ডাকাতি করব, বর্ণ পরিচয়ের প্রত্যেকটি বর্ণ চুরি করে টাকা দিয়ে সাজিয়ে সাজিয়ে ওই হাসির মুখে দেখাবে আমি আবার মাস্টার মশাই, আমি যে কাঁদব সে উপায় নেই, কারণ মৃত সৈনিকের কান্না সম্পূর্ণ আনসাইন্টিফিক। ছোট সাহেব। কে? রঘু, হ্যাঁ, ছোট তুই এখনো দাঁড়িয়ে আছিস? হ্যাঁ ছোট সাহেব। ওই একটা কথাও তো বলিস রে। পাথর হয়ে গেছিলাম। রাইট, পাথর হয়ে যাওয়ার রাইট তোর আছে, কিন্তু আমার যে সে উপায়ও নেই গোলাম হোসেন। আমার কান্নাও যেমন অপরাধ, হাসাও সেরকম অন্যায়। চলুন ছোট সাহেব। কোথায়? নাটক দেখবেন না ছোট সাহেব? নাটক হচ্ছে? ওই দেখুন নাটক। যোধা ভাই, তোমাকে আমি চেয়েছিলাম, পেয়েছি। আর পেয়েছি বলে আজ তামাম রাতে তোমাকে পাশে নিয়ে গুল বাগিচা গুলজার করে তুলবো। কি হলো? এখনো কি দেখছো? কি ভাবছো? ওই নীত মহলের ঝড়কার পাশে দাঁড়িয়ে এখনো শরম লাগছে রাজপুতানি? না, রাজপুতানি যোধা ভাইয়ের শরম লাগছে না সম্রাট আকবর। কেন? ভাই মানসির মুখে বাঁচাবার জন্য আমি মরণ সমুদ্রে ঝাঁপ দিয়েছি সাহেবশা। মরণ সমুদ্র বলছো কেন বেগম? বলো বেহেশত। সায়েন্সা আকবরের এই হারের নাকি বেহেশতের চেয়েও আরামে। কি হলো? আমি কি তোমাকে জোর করে ধরে নিয়ে এসেছি? প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। আরাম করা তোমার স্বার্থের সরিষির গতি আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু বুঝতে পেরেছি। তাহলে এসো কোথায়? আমার কাছে, আরো কাছে, সম্রাট, আরো কাছে, কালিজার কাছাকাছি। সম্রাট, যোধা ভাই, সম্রাট। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার সম্রাট আকবর, চমৎকার তোমার চরিত্র। ভাবে বাসায় সাজ সজ্জায় কে বলবে তুমি সম্রাট আকবর নও সুবীর বোস? থুরি, আমি মৃত সৈনিক। আমার কথা বলা সম্পূর্ণ বেআইনি। বান্দার গোস্তা কি মাফ করবেন? মাতাল হয়েছে। এসো মিঠু, আমরা গ্রিন রুমে যাই। আজ আমাকে তাড়াতাড়ি ছাড়বেন স্যার, বাড়িতে অসুস্থ দাদা আমার জন্য অপেক্ষা করছে। কোনো ভাবনা নেই, তুমি আমার সঙ্গে এসো। যোধা ভাইকে সঙ্গে নিয়ে সম্রাট আকবরের নিত মহলে প্রস্থান। কি হলো? এখনো চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো? যাবে কখন? কোথায়? চলো না, সুবীর বাবুকে একটু কনগ্রাচুলেশন জানিয়ে আসি। কেন? আরে বাবা, আমরা হলাম সুবীর বাবুর গেস্ট লোক, তাকে আমরা কনগ্রাচুলেশন জানাবো না? এই নো
চোপড়াও বেয়াদব, আমি বাদী নই, আমি হলাম সায়েন্স শহরের নাচমহলের নর্তকী। নাচবে চলো। কোথায়? এই শহরে গলিতে গলিতে, যেখানে সাধারণ প্রজারা যাকে বলে বার। কি যে বলো তুমি, তোমার কথা বুঝতে পারি না কিছু। सारे हिंदुस्तान का मालिक मीर मुशर्रफ साइंस अकबर हाजी। তোমরা দুজনেই আজ প্রচুর মদ খেয়েছো, যাও বিশ্রাম করোগে। রঘুকে বলবে আমার যেতে দেরি হবে, কারণ এখনো আমার পোশাক খোলা, মেকআপ তোলা কিছুই হয়নি। মেকআপ তুমি তুলো না দাদা, পোশাক তুমি খুলো না, তুমি সম্রাট আকবরের মতো তোমার সাম্রাজ্যের বিস্তার করে যাও। আর আমরা দুজন বান্দা বান্দিতে আনসাইন্টিফিক প্রসেসে টিভি হয়েছে, তাই মিঠু চোধাবাই তার যৌবন বিক্রি করে টাকা নিয়ে গেল। সম্রাট সুবির আকবর, তুমি কি এই পোশাক খুলবে না? এখন অনেক রাজ্য জয় করতে হবে,